Hi, this is Ankit Bhattacharya and welcome to Biocharya. তো আজকে আমরা মোটামুটি সেল সাইকেল অ্যান্ড ডিভিশনটাকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? এটা যদিও আমার ক্লাসের মধ্যে মোটামুটি করিয়েছি, আর এটা মোটামুটি আমাদের একটা কাইন্ড অফ কুইক রিভিশন টাইপ অফ একটা ভিডিও হবে, যেখানে পুরো চ্যাপ্টারটাকে আমি সামারাইজ করে বলে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যদি আমরা জিজ্ঞেস করে যে একটা সেল কেন ডিভাইড করছে বা সেল ডিভিশনের হট করে রিকোয়ারমেন্ট কী রয়েছে, তো তাহলে মনে রাখার সবচেয়ে ইজি প্রসেসটা কি, যে আমাদের একটা সিনেমা বেরিয়েছিল কিছুদিন আগে, আর বলে একটা সিনেমা বেরিয়েছিল। তো আমরা এই প্রসেসটার থ্রুতে মনে রাখতে পারি। সেখানে কী কী দেখবো না, একটা আর আমাদের রিপ্লেসমেন্টকে বোঝাচ্ছে, একটা আর আমাদের রিপেয়ারকে বোঝাচ্ছে, আর একটা আর আমাদের রিপ্রোডাকশনকে বোঝাচ্ছে। রিপ্লেসমেন্ট মানে যখন বডির মধ্যে কোনো সাপোজ সেলস রয়েছে যারা কিনা সাপোজ ওয়ার্ন আউট হয়ে যাচ্ছে, ওল্ড হয়ে যাচ্ছে, তারা যখন ডেড হয়ে যাচ্ছে, যেমন আমাদের আরবিসিস, তো এরা যখন আফটার 120 days এরা যখন ডেড হয়ে যায়, তো তখন বডির মধ্যে একটা ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে বা বডির মধ্যে একটা অভাব তৈরি হচ্ছে। তো যার জন্য কি হচ্ছে, যার জন্য নিউ সেলস তৈরি করা দরকার, আর সেই নিউ সেলস তৈরি করতে গেলে আমার কি দরকার, সেল ডিভিশন দরকার। তাহলে রিপ্লেসমেন্টের জন্য আমাদের তো সেল সাইকেল বা সেল ডিভিশন দরকার। তারপর রিপেয়ার, সাপোজ খেলতে গিয়ে কোথাও আমরা পড়ে গেলাম বা সাপোজ কোনো একটা অ্যাক্টিভিটি করতে গিয়ে আমাদের কোনোভাবে চোট লেগে গেল, যার জন্য কিছু লোকাল সেলসরা নষ্ট হয়ে গেল। তো সেই নষ্ট সেলসগুলোকে এবার সেই সেলসগুলোকে ঠিক করে রিপেয়ার করার জন্য বা নিউ সেলস নিয়ে আসার জন্য আমার কি দরকার, সেল সাইকেল বা ডিভিশন দরকার। আর তো রিপ্রোডাকশনের জন্য আমাদের সেল সাইকেল বা সেল ডিভিশন দরকার। এবার সেল ডিভিশন রিপ্রোডাকশনে কেন দরকার হয় সেই জিনিসটা একটু দেখছি। বিকজ আমরা জানি যে আমরা অ্যাজ হিউম্যানস আমাদের মধ্যে কীরকম হয়, আমাদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো আমাদের দুজন প্যারেন্টস থাকে, একজন বাবা একজন মা। তো এই যে মেল বডির থেকে কী প্রডিউস হচ্ছে, মেল বডির থেকে স্পার্ম সেলস প্রডিউস হয়, আর ফিমেল বডির থেকে আমাদের ওভাম প্রডিউস হয়। এই যে প্রসেসটা মেল বডির মধ্যে যে স্পার্ম প্রডিউস হচ্ছে, এই প্রসেসটাকে আমরা স্পারমাটোজেনেসিস বলছি। ফিমেল বডির থেকে যে আমাদের ওভাম তৈরি হচ্ছে সেটাকে আমরা উজেনেসিস বলছি। তাহলে এই স্পার্ম সেলস প্রডিউস হলো, ওভাম প্রডিউস হলো, এরা কেমন সেল? এরা তো সিঙ্গেল সেল, তাই তো? এটা একটা সিঙ্গেল সেল, এটাও একটা সিঙ্গেল সেল। এরকম সিঙ্গেল সেলসগুলো একসঙ্গে ফিউজ করে কি প্রডিউস করে, জাইগোট প্রডিউস করে। এবার এই জাইগোটও কিন্তু একটা সিঙ্গেল সেল, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু জাইগোটের মধ্যে কতগুলো ক্রোমোজোমস রয়েছে না, স্পার্মের মধ্যে যে 23টা ক্রোমোজোম রয়েছে, ওভামের মধ্যে যে 23টা ক্রোমোজোম রয়েছে, এরা দুজনে অ্যাড আপ হয়ে গিয়ে 46টা ক্রোমোজোম প্রেজেন্ট রয়েছে। তারপরে এখানে ডেভেলপমেন্ট হয়, তাহলে এটা কিন্তু একটা সিঙ্গেল সেল স্টেজ, জাইগোট কিন্তু একটা সিঙ্গেল সেল স্টেজ। তারপর এখান থেকে ডেভেলপমেন্ট হতে হতে আমরা ফাইনালি অরিজিনেট করি, আর আমাদের মধ্যে আমরা মাল্টি সেলুলার। তার মানে সিঙ্গেল সেল মানে একটা সেল থেকে অনেকগুলো সেলকে আমি পেতে গেলে আমার কী দরকার, সেল ডিভিশন দরকার। তাহলে আমরা কি দেখলাম যে কেন সেল ডিভিশন দরকার হচ্ছে না, রিপ্রোডাকশনের জন্য, রিপেয়ারের জন্য, রিপ্লেসমেন্টের জন্য। কোনো সময় আমরা গ্রোথও পেয়ে যাব। এবার এখন যখন একটা অফস্প্রিং তৈরি হয়ে গেল, তো সে তো এখন ছোট রয়েছে, সে আস্তে আস্তে বড় হবে, তো তখন এই ফেজটাতেও যাওয়ার জন্য কিন্তু সেল ডিভিশন দরকার। তো আর বলে মনে রাখলে সবচেয়ে বেস্ট। তারপর যদি গ্রোথটা একটু মাথা খাটানো হয়, পারা যায়। তাহলে এটা কেন গেল রিকোয়ারমেন্ট। তাহলে এই পোর্শনটা আমরা দেখলাম কি রিকোয়ারমেন্ট রয়েছে। এরপরে হচ্ছে গিয়ে একটা সেল কখন জানবে যে আমাকে এখন ডিভাইড করতে হবে। তো সেল কিছু প্যারামিটার্সের উপরে কাজ করে, যেমন একটা তো হচ্ছে ক্যারিওপ্লাজমিক রেশিও। কি লেখা, ক্যারিওপ্লাজমিক রেশিও লেখা আছে, ঠিক আছে? ক্যারিওপ্লাজমিক রেশিও। এবার ক্যারিওপ্লাজমিক রেশিওটা কি না, এখানে একটা সেল তার যে নিউক্লিয়াস রয়েছে, এবার নিউক্লিয়াসকে তো আমরা ব্রেন অফ দ্য সেল বলছি, আর এই নিউক্লিয়াস হচ্ছে কি সেলের যত রকমের অ্যাক্টিভিটি রয়েছে সমস্ত কিছুকে রেগুলেট করছে। তো এবার আমি বলছি এই যে নিউক্লিয়াসটা রয়েছে, সাপোজ এটা যে আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা আমাদের সেলের এতটা রিজিয়ন পুরোপুরি মেনটেন করে রাখতে পারে, পুরো এতটা বড় একটা রিজিয়নকে কী করছে, ও মেনটেন করে রাখতে পারছে। এবার সাপোজ আমি বললাম যে সেলটা নিউক্লিয়াস রয়েছে এটা একই রয়েছে, কিন্তু সেলের যে সাইজটা রয়েছে সেটা প্রচণ্ড বেড়ে গেছে। তো সেলের এই যে নিউক্লিয়াসটা এর পক্ষে ইম্পসিবল হয়ে যাচ্ছে টু মেনটেন দ্য ওভারঅল ফাংশনস, টু মেনটেন অল দ্য ফাংশনস অফ দ্য সেল। তো তাই জন্য কি হচ্ছে,
তাই জন্য সেলটা ডিভাইড করে যাচ্ছে। এবার এটা সেল কি করে মাপছে না, সেল যে নিউক্লিয়াসের সাইজটা রয়েছে সেই নিউক্লিয়াসের সাইজ আর যে সাইটোপ্লাজম রয়েছে সেই সাইটোপ্লাজমের সাইজটার যে একটা রেশিওকে কনস্ট্যান্টলি মনিটর করতে হতে চলে। এই যে নিউক্লিয়াস রয়েছে সেলের নিউক্লিয়াসের সাইজ আর সেলের যে সাইটোপ্লাজম রয়েছে এই সাইটোপ্লাজমের একটা কম্প্যারিজনকে মেনটেন করতে হতে চলে। যখন এই রেশিওটা 1-এর থেকে কমে যাচ্ছে, আস্তে আস্তে যখন কমতে স্টার্ট করেছে রেশিওটা, তখন কিন্তু একটা সেল কী করে, তখন একটা সেল ডিভাইড করতে স্টার্ট করে। তাহলে ক্যারিওপ্লাজমিক রেশিও একটা ভালো ইন্ডিকেটার যে কখন সেল ডিভাইড করবে। আর একটা কি ইন্ডিকেটার রয়েছে না, এই যে মাইটোজেন্স বলে কিছু জিনিস হয়। মাইটোজেন্স কি? মাইটোজেন্সকে আমরা এখন ধরে রাখছি যে কাইন্ড অফ গ্রোথ ফ্যাক্টরস। মাইটোজেন্স কারা? মাইটোজেন্স কাইন্ড অফ গ্রোথ ফ্যাক্টরস। তো এই মাইটোজেন্সরা কী করে? মাইটোজেন্সরা একটা সেলের সারফেসে আসে। এইটা যদি একটা আমি সেল ধরে নিই, তাহলে এইখানে একটা রিসেপ্টর দেখতে পাচ্ছি। এইখানে আমি একটা কি দেখতে পাচ্ছি? একটা রিসেপ্টর দেখতে পাচ্ছি। আর সেই রিসেপ্টরের উপরে এসে একজন লাল রঙের জিনিস দেখতে পাচ্ছি। ওইটা কি? ওটা আমাদের মাইটোজেন। তো সেলের মধ্যে কী রয়েছে? সেলের মধ্যে রিসেপ্টর প্রেজেন্ট রয়েছে। অ্যান্ড এই রিসেপ্টরের উপর কে এসে বাইন্ড করছে? আমাদের মাইটোজেন্স এসে বাইন্ড করছে। তো মাইটোজেন্স যখন এই রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, এই রিসেপ্টরের সঙ্গে আরও কিছু আমাদের প্রোটিনসরা অ্যাসোসিয়েটেড থাকছে, যে প্রোটিনসগুলোর কনফরমেশনাল চেঞ্জ হয়। কী বললাম? কনফরমেশনাল চেঞ্জ। সাপোজ এরা ইনঅ্যাক্টিভ ছিল, এরা এবার অ্যাক্টিভ হয়ে গেল। যখন এরা অ্যাক্টিভ হচ্ছে, তখন এরা যে এই মাইটোজেন্স যে মেসেজটা নিয়ে এসছে, এই মেসেজটাকে এরা নিচের দিকে ক্যারি ফরওয়ার্ড করছে, নিচের লোকদেরকে বলে দিচ্ছে যে দেখো মাইটোজেন্স এসছে, এবার আমাদের এই কাজটা করতে হবে। তো এই মাইটোজেন্সগুলো ফাইনালি কিছু ক্যাসকেড প্রসেসের থ্রুতে, মানে কিছু প্রোটিনসকে অন করছে, কিছু প্রোটিনসকে অফ করছে, এরকম করতে 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 ফাইনালি সিগন্যালটায় কোথায় পৌঁছে দেয়? নিউক্লিয়াসে পৌঁছে দেয়। এবার নিউক্লিয়াসের মধ্যে তো আমাদের ডিএনএ বা জিন রয়েছে। এবার এই যে ডিএনএ বা জিন রয়েছে, এই ডিএনএ বা জিন থেকে কী তৈরি হয়? আলটিমেটলি প্রোটিন তৈরি হয়। কী তৈরি হয়? ডিএনএ বা জিন থেকে আলটিমেটলি আমাদের প্রোটিন তৈরি হচ্ছে। এই যে প্রোটিনটা তৈরি হলো, এই প্রোটিনটা আমাদের অ্যাকচুয়াল ফাংশনটাকে ক্যারি আউট করবে। মানে কি, আরেকবার যদি দেখি, তাহলে মাইটোজেন্স এসে বাইন্ড করলো একটা সেলের সাথে, কিছু কনফরমেশনাল চেঞ্জ হলো, যার জন্য কিছু প্রোটিনরা অ্যাক্টিভেট হচ্ছে, কিছুটা ডিঅ্যাক্টিভ হচ্ছে। ওই অ্যাক্টিভ প্রোটিনরা গিয়ে সিগন্যালটাকে কোথায় পাঠিয়ে দিল? নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে কি হলো? যে ডিএনএ রয়েছে, সেই ডিএনএ থেকে নতুন প্রোটিন জেনারেট করতে স্টার্ট করলো। আমি বলছি এই প্রোটিনসরা কী করবে? এই প্রোটিনসরা সেলটাকে প্রমোট করবে যে চলো আমরা ডিভাইড করে নিই। ওই প্রোটিনসগুলো কী করবে? সেলগুলোকে বলে চলো আমরা ডিভাইড করে নিই, দুটো সেল প্রডিউস করে নিই। ঠিক আছে? তো কীভাবে কি হচ্ছে এখানে মোটামুটি একটু করে লেখা রয়েছে যে এই যে আমাদের মাইটোজেন্স রয়েছে, মাইটোজেন্সরা কিছু রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, যাদেরকে আমরা মাইটোজেন রিসেপ্টর বলছি। তারপর কিছু প্রোটিনসরা থাকে যারা কিনা এই রিসেপ্টরের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকছে, তারা অ্যাক্টিভেট হয়ে যায়। যখন এরা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, এরা একটা সিগন্যালিং পাথওয়ে জেনারেট করে, কিছু সিগন্যালিং মলিকিউলস থাকে। সেই সিগন্যালটা আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে? সেটা হচ্ছে কি অ্যাক্টিভেশন অফ দ্য জিনস চলে, মানে কিছু জিনসরা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যেই যখন জিনসরা অ্যাক্টিভ হচ্ছে, ওখান থেকে আমাদের প্রোটিনস পাচ্ছি, এই প্রোটিনসরা গিয়ে অ্যাকচুয়াল কাজটা ক্যারি আউট করছে। এবার এই যে জিন ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এখানে কতগুলো স্টেপের থ্রুতে হয়। যেমন ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হচ্ছে, সেটাকে ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হচ্ছে, ট্রান্সলেশন বলছি। আমার এই জিনিসগুলো ক্লাস 12-এ পড়বো আমরা। বাট হ্যাঁ, এখন আমরা জেনে রাখলাম যে ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়, বা আমি বলতে পারি যে ডিএনএ বা জিন নিজের কাজগুলো কার থ্রুতে করছে না, কাজগুলো প্রোটিন তৈরির মাধ্যমে করছে। ঠিক আছে? তার নিউ প্রোটিনস প্রডিউস হলো, সেই প্রোটিনসরা অ্যাকচুয়াল কাজটা ক্যারি আউট করবে, যার জন্য সেলটা ডিভাইড করতে স্টার্ট করে। তো এই দুটো তো ওয়ান অফ দ্য খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল যারা কিনা সেল সাইকেলকে রেগুলেট করে রাখছে। ঠিক আছে? তো তারপর দেখতে পাচ্ছি কি, তারপর এখানেও সেম জিনিসই লেখা রয়েছে। মাইটোজেন্সরা কী করছে? রিসেপ্টর মলিকিউলসের সঙ্গে গিয়ে বাইন্ড করছে, তারপর রিসেপ্টরসগুলো ট্রান্সক্রিপশনকে বাড়িয়ে দিচ্ছে, ট্রান্সক্রিপশনকে অ্যাক্টিভ করছে, ট্রান্সলেশন হচ্ছে, যার জন্য অ্যাকচুয়াল প্রোটিন তৈরি হচ্ছে, আর সেখান থেকে হচ্ছে গিয়ে সেল ডিভিশনকে প্রমোট করছে। এইবার তো আমরা দেখে নিলাম যে কেন কেন ডিভাইড করে।
এরপর আমরা দেখবো যে একটা অর্গানিজমের মধ্যে মোটামুটি কতগুলো টাইপ অফ সেল লেয়ার্স থাকে, ঠিক আছে। ইউজুয়ালি আমরা যদি হিউম্যানদের কেস ধরি, তো তাহলে আমাদের মধ্যে না দু রকমের সেল লেয়ার থাকে। একটা তো আমাদের সোমাটিক সেল লেয়ার, আর একটা আমাদের জার্ম সেল লেয়ার। এই যে জার্ম সেল লেয়ার প্রেজেন্ট রয়েছে, এই জার্ম সেল লেয়ারের মধ্যে কারা পড়ে? স্পার্মসরা পড়ছে আর ওভামরা পড়ছে, শুক্রাণু আর ডিম্বাণু। এই যে স্পার্মস আর ওভামসরা পড়ছে, এদের ছাড়া বডির মধ্যে রেস্ট অফ দ্য যত রকমের সেলস প্রেজেন্ট রয়েছে সবাই কার আন্ডারে পড়ছে? সোমাটিক সেল লেয়ারের আন্ডারে পড়ছে। এইবার তাহলে এদের মধ্যেও সেল ডিভিশন একটু আলাদা হয়, এদের মধ্যেও সেল ডিভিশন একটু আলাদা হয়। তাহলে তার উপর বেস করে আমরা কত রকমের সেল ডিভিশন দেখতে পাই? না, দু রকমের সেল ডিভিশন দেখতে পাই। একটা আমরা দেখতে পাই মাইটোসিস হচ্ছে, আর একটা আমরা দেখতে পাই যে মিওসিস হচ্ছে। মাইটোসিস কাদের মধ্যে হয়? সোমাটিক সেল লেয়ারের মধ্যে হয়। আর মিওসিস কোথায় হয়? মিওসিস জার্ম সেল লেয়ারের মধ্যে হয়। আচ্ছা, মাইটোসিস মিওসিসের মধ্যে কি হয়? মাইটোসিস প্রথমত কোথায় দেখলাম? যে সোমাটিক সেল লেয়ারে আছে। মাইটোসিসের সময় যদি কোনো একটা সেলকে আমরা কনসিডার করি, আর সেই সেলটার যদি 2n নাম্বার অফ ক্রোমোজোম থাকে, আমি ধরে নিচ্ছি যে সেলটা কেমন রয়েছে? সেলটা ডিপ্লয়েড রয়েছে। সেলটা ডিপ্লয়েড রয়েছে। ডিপ্লয়েড মানে এখানে 2n নাম্বার অফ ক্রোমোজোম প্রেজেন্ট রয়েছে। তাহলে কি হবে? যদি সেলটা ডিভাইড করে, ডিভাইড করার পর যে আর কি ডটার সেলসগুলো তৈরি হচ্ছে বা নিউ যে সেলসগুলো তৈরি হচ্ছে, সেই সেলগুলোর মধ্যেও যদি 2n নাম্বার অফ ক্রোমোজোমসই প্রেজেন্ট থাকে, তো তখন তাকে আমরা কি বলছি? তখন এইরকম ডিভিশনকে আমরা মাইটোসিস বলছি। আবার বলছি, কোন সেল লেয়ারে হয়? সোমাটিক সেল লেয়ারে। আচ্ছা, এখানে তো ক্রোমোজোম নাম্বারের কোনো রকম কোনো রিডাকশন হয়নি, কোনো রকম কোনো ক্রোমোজোম নাম্বার কমে যায়নি, তাই জন্য এটাকে ইকুইশনাল ডিভিশনও বলছি। কি বলছি? ইকুইশনাল ডিভিশন মানে এখানে অ্যাজ ক্রোমোজোম নাম্বার সেম সেম থাকছে, আনচেঞ্জ থেকে যাচ্ছে, তো তাই জন্য এটা কি বললাম? এটা আমাদের ইকুইশনাল ডিভিশন। তাহলে মাইটোসিসটা মোটামুটি বোঝা গেছে। এবার মিওসিসটা দেখছি। মিওসিস কোথায় হয়? মিওসিস জার্ম সেল লেয়ারের মধ্যে হচ্ছে। আচ্ছা, যখন জার্ম সেল লেয়ার বলছি তার মানে কারা? তার মানে স্পার্ম সেলস অ্যান্ড ওভাম সেলস, ঠিক আছে? স্পার্ম আর ওভামের মধ্যে হচ্ছে। এবার যখন মিওসিস হচ্ছে, মিওসিসের সময় কী হয়? প্রথমে 2n নাম্বার অফ ক্রোমোসোমস ওয়ালা একটা সেল রয়েছে, বা আমি বলছি এটা কেমন সেল? তাহলে আমাদের ডিপ্লয়েড সেল। এবার এই ডিপ্লয়েড সেলটা ডিভাইড করে কি করছে? হ্যাপ্লয়েড দুটো সেল তৈরি করছে। এই যে যাদের মধ্যে n নাম্বার অফ ক্রোমোজোম রয়েছে তারা কেমন? তারা হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোমওয়ালা সেল তৈরি করছে। এবার এটা এখানেই থেমে যায় না, এই সেলগুলো আবার তাড়াতাড়ি করে ডিভাইড করে যায়। আবার তাড়াতাড়ি করে ডিভাইড করে কি তৈরি করে? আরও হ্যাপ্লয়েডওয়ালা টোটাল 4টে সেলস প্রডিউস করছে। তাহলে এখানে ডিভিশনটা দুটো স্টেজে হলো। একটা তো ফার্স্ট স্টেজে ডিপ্লয়েড সেলস থেকে হ্যাপ্লয়েড সেলস প্রডিউস হলো, তারপরের স্টেজে কি দেখলাম? যে হ্যাপ্লয়েড সেলসের আরও কপি তৈরি হলো, দুটো দুটো করে। তাই না, প্রথম যে স্টেজটা দেখছি এটাকে মিওসিস 1 বলছি, পরের যে স্টেজটা দেখছি এটাকে আমরা মিওসিস 2 বলছি, ঠিক আছে? তাহলে মাইটোসিস যেমন একটা স্টেজেই হয়ে যাচ্ছিল, মিওসিসে কিন্তু আবার দুটো স্টেজ হয়। মিওসিস 1 হয়, মিওসিস 2 হয়। এবার মিওসিস 1-এর যেহেতু ক্রোমোজোম নাম্বার ডিক্রিজ করে যাচ্ছে, তাই জন্য এই ডিভিশনটাকে আমরা রিডাকশনাল ডিভিশনও বলছি, ঠিক আছে? এটা ইকুইশনাল ডিভিশন ছিল, এটা রিডাকশনাল ডিভিশন। এখানে কিন্তু রিডাকশন হয়ে যাচ্ছে ক্রোমোজোমস। সিগনিফিকেন্স কিছু জিজ্ঞেস করে না, এইটা হচ্ছে বলেই এই যে অফস্প্রিং তৈরি হচ্ছে, আসলে আমাদের যে প্যারেন্টস রয়েছে তারা কিন্তু ডিপ্লয়েড, তাদের মধ্যে 2n নাম্বার অফ ক্রোমোজোম প্রেজেন্ট রয়েছে। এবার এটা হচ্ছে বলেই স্পার্ম সেলসের মধ্যে হাফ নাম্বার অফ ক্রোমোজোমস অ্যাকুমুলেট করছে স্পার্ম আর ওভামে, আর ওরা ফিউজ করে আবার সেই সেম নাম্বার অফ ক্রোমোজোমকেই মেনটেন করছে। তার মানে অ্যাক্রস জেনারেশন, কি বললাম? অ্যাক্রস জেনারেশন কি করে রাখছে? ক্রোমোজোম নাম্বারকে কনস্ট্যান্টলি মেনটেন করে রাখছে, ঠিক আছে? যদি এটা না হতো তাহলে কিন্তু আস্তে আস্তে ক্রোমোজোম নাম্বার বেড়ে যেত।
তাহলে ক্রোমোজোম নাম্বার অ্যাক্রস জেনারেশন কী করছে, কনস্ট্যান্ট রেহেইতে হেল্প করছে। আজকে আমাদের জেনারেশন থেকে নেক্সট জেনারেশন যখন আসবে তো তখন তাদের মধ্যেও ক্রোমোজোম নাম্বার 46ই হবে, হ্যাঁ যদি সবাই মানুষ হয়। আচ্ছা, তো তাহলে এইটা আমরা মোটামুটি দেখলাম। এবার একটা সেল যখন ডিভাইড করছে তো তখন একটা সেল যখন আমাদের ডিভাইড করছে তো সেলটার কিছু প্রিপারেশনের থ্রুতে যায়, ঠিক আছে, কিছু প্রিপারেশনের থ্রুতে যায়। এই ফেজটাকে আমরা প্রিপারেটরি ফেজ বলছি, আর তারপর গিয়ে সেলটা ডাইরেক্টলি ডিভাইড করে ফেলে। খুব সিম্পল টার্মে দেখতে পারি কি, আমরা যখন এই ক্লাস 11-এ পড়ছি আমরা এখন, বা নিটের জন্য আমরা অ্যাপিয়ার করছি, তো আমরা সারা বছর প্র্যাকটিস করব, সারা বছর আমরা পড়বো, আর পরে 2 ঘন্টার জন্য গিয়ে আমরা এক্সাম দিয়ে চলে আসবো। তাহলে এক্সামিনেশন ফেজটা কিন্তু খুব শর্ট লিভড, খুবই অল্প টাইম, আর প্রিপারেশনটাই প্রচণ্ড বড়। তো তাহলে সেলের মধ্যেও প্রিপারেশন ফেজটাই অনেক বড় হওয়া স্বাভাবিক, আর ডিভিশনাল ফেজটা ছোট হয়। এই যে প্রিপারেটরি ফেজ দেখতে পাচ্ছি, প্রিপারেটরি ফেজের আরেকটা নামও কি আছে, এই আরেকটা নাম হচ্ছে গিয়ে ইন্টারফেজ, ওকে। আর যে ডিভিশনাল ফেজটা দেখতে পাচ্ছি এটাকে আমরা মাইটোটিক ফেজ বলছি। কি বলছি? মাইটোটিক ফেজ। আচ্ছা, তো এবার আমার এই জিনিসটা সাইক্লিক প্রসেসে হচ্ছে, মানে আমরা ক্লাস যখন 8-এ ছিলাম, 8 থেকে আমরা সারা বছর প্রিপেয়ার করলাম, করে এক্সাম দিলাম, এক্সাম দেওয়ার পর আবার 9-এ উঠে আমরা আবার প্রিপেয়ার করছি, আবার এক্সাম দিচ্ছি, আবার প্রিপেয়ার করছি, মানে কনস্ট্যান্টলি একটা সাইক্লিক ফর্মে চলে যাচ্ছে। আমাদের সেলরাও ডিভাইড করছে, ওরা কী করছে, ওরা প্রিপেয়ার করছে, ডিভাইড করছে, আবার প্রিপেয়ার করছে, আবার ডিভাইড করছে, তাহলে কন্টিনিউয়াসলি এই দুটো ফেজের থ্রুতে যাচ্ছে। তাই জন্য কথাটাকে আমরা কি বলি, সেল সাইকেল কথাটা ইউজ করি। এবার যখন সেল সাইকেল জিনিসটা আসছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সেল সাইকেলের মধ্যে একটা তো আমাদের প্রিপারেটরি ফেজ থাকছে, আর একটা আমাদের ডিভিশনাল ফেজ থাকছে। এবার এই প্রিপারেটরি ফেজ বা ইন্টার ফেজের মধ্যে আমাদের কতগুলো ফেজ পড়ে না, 3টে ফেজ পড়ে, G1, S, G2। আর মাইটোটিক ফেজের মধ্যে কতগুলো ফেজ পড়ে না, 4টে ফেজ পড়ে, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। যদিও এইখানে আরেকটা ফেজ ওভারল্যাপ করে থাকে, যেটাকে এখানে দেখানো নেই, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে সাইটোকাইনেসিস। এটাকে আমি দেখাইনি এখানে, ইউজুয়ালি সাইটোকাইনেসিস আলাদা করে হয় না, ওটা টেলোফেজের সাথে সাথেই চলতে থাকে। অ্যানাফেজ শেষ হলো, তারপর থেকেই মোটামুটি সাইটোকাইনেসিস হওয়া শুরু হয়েছে। এবার এখানে একটা সাইক্লিক ফর্মে আমি একে দেখিয়েছি, যে আমি বললাম যে এই যে পিঙ্ক রঙের ডট দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা যে একটা পিঙ্ক রঙের ডট দেখতে পাচ্ছি, এই ডটটাকে আমি কনসিডার করেছি যে এটা একটা সেল। এবার এই সেলটা G1-এ গেল, প্রিপেয়ার করলো, GS-এ যাবে, G2-তে যাবে, M-এ যাবে, তারপর কি হবে, তারপরও দুটো সেলে কনভার্ট হয়ে গেল। তাহলে ও এই পুরো পাথটা থ্রুতে কি হচ্ছে, দুটো সেলে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে G1 আমাদের এই S, এই যে G2, তারপর আমাদের M, এরকম ঘুরছে। আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলছি, যে যারা যে সমস্ত সেলসগুলো আমাদের ডিভাইড করছে তারাই কিন্তু এই পাথটাকে ফলো করছে। সবাই এই পাথটা ফলো করে না। কারা ফলো করে না, যারা ডাইরেক্টলি ডিভিশন থেকে বেরিয়ে গেছে, মানে কিছু আমাদের বডির মধ্যে এরকম সেলসও রয়েছে, সাচ অ্যাজ নার্ভ সেলস, যারা কিনা এই যে সাইকেলটা রয়েছে এই সাইকেলটাকে ফলো করে না। এই সাইকেলটা ফলো করে না মানে ওরা ডিভিশন করা ছেড়ে দিয়েছে, ওরা কাজ করতে এত ব্যস্ত হয়ে গেছে, বা ওরা নিজেদের কাজ করার জন্য এতটাই ব্যস্ত হয়ে গেছে যে ওদের কাছে আর কি অপশান নেই যে ডিভাইড করতে যাও বলে। হ্যাঁ, বাট এটা একটা সার্টেন এজের পরে হয়। তো ওরা যে আর কি ফেজটার মধ্যে প্রেজেন্ট রয়েছে, সেই ফেজটাকে আমরা G0 ফেজ বলি, এটাকে আমরা কুইসেন্ট ফেজও বলছি, ঠিক আছে, কুইসেন্ট ফেজ, এটাকে আমরা কুইসেন্ট ফেজও বলছি, G0 ফেজটাকে। এইখানে কি হয়, সেলটা ডিভাইড করে না, হ্যাঁ সেলটা আমি বলছি কি হচ্ছে না, সেলটা ডিভাইড করছে না, বাট সেলের মধ্যে সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটি একদম দেদার চলছে, একদম ভালো করে চলছে। এবার মেটাবলিক অ্যাক্টিভিটি ভালো করে চলছে মানে সেলটার মধ্যে রেসপিরেশন চলছে, সেলটার মধ্যে রেসপিরেশন চলছে মানে শ্বসন চলছে, সেলটা এনার্জি প্রডিউস করছে,
সেলটা গ্রোথ হচ্ছে অল্প অল্প করে, তারপর সেলটা নিজের নর্মাল যা যা কাজ রয়েছে, নর্মাল যা ফাংশন রয়েছে সমস্ত ফাংশন ক্যারি আউট করছে, প্রোটিন সিনথেসিস করছে, সমস্ত যা কাজগুলো একটা সেলের করা দরকার করছে, শুধুমাত্র ডিভাইড করছে। ওকে, আচ্ছা এইবার এই যে ফেজটা রয়েছে, তাহলে এইখান থেকে স্টার্ট করি, যে গ্রিন রঙের লাইনটাতে আমি বুঝেইছি যে এইখান থেকে এই পর্যন্ত এই ফেজটাকে আমরা ইন্টারফেজ বলছি, যেখানে G1 S G2 বলছি। এবার যদি একটা হিউম্যান সেলের মধ্যে দেখতে যাই, হিউম্যান সেলের কত টাইম লাগে না, হিউম্যান সেলের অ্যারাউন্ড 24 আওয়ার্স টাইম লাগে ডিভাইড করতে। সেই 24 আওয়ার্সের মধ্যে G1-এ মোটামুটি কি বললাম 10 to 11 আওয়ার্স থেকে যায়, এস এর মধ্যে অ্যারাউন্ড 7 to 8 আওয়ার্স থেকে যায়, G2 এর মধ্যে অ্যারাউন্ড 4 to 5 আওয়ার্স থেকে যায়, অ্যান্ড যেখানে গিয়ে ডিভাইড করছে সেইখানে কতক্ষণ থাকে, অ্যারাউন্ড 1 আওয়ারের মতো প্রেজেন্ট থাকে। তার মানে কি দেখলাম, প্রিপারেশনই বেশি করে করছে, অ্যারাউন্ড 24 আওয়ার্সের মধ্যে 23 আওয়ার্স তো প্রিপারেশনই কাটিয়ে দিচ্ছে, আর যে 1 আওয়ার রয়েছে সেখানে গিয়ে ও ডিভিশনটা ক্যারি আউট করছে। বোঝা গেছে আই হোপ। তো এবার কি সবার মধ্যে 24 আওয়ার্স লাগে না, যেমন ইস্ট সেলের মধ্যে অ্যারাউন্ড 90 মিনিটস লাগছে, অ্যান্ড ব্যাকটেরিয়াল সেলসের মধ্যে ডিভাইড করতে অ্যারাউন্ড 20 মিনিটসের মতো টাইম লাগে। তো এইটা তো মোটামুটি আমরা বুঝলাম যে কোন সেলের মধ্যে কিভাবে কি কাজ করছে না করছে। এবার মেন যে আর কি ফেজে কি কি হয় সেই জিনিসগুলোকে দেখব। তাই প্রথমে চলে আসছে